মানবাধিকারের সহায়তায় দীর্ঘ 17 বছর পর জেল থেকে মুক্তি পান ওয়াহিদ আলী। মানবাধিকারের সহায়তায় দীর্ঘ 17 বছর পর জেল থেকে মুক্তি পান ওয়াহিদ আলী। মানবতার কল্যাণে কাজ করছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটি। আইন সহায়তায় দিয়ে অসহায় মানুষের দুঃখ দুর্দশা মুছে দিচ্ছেন মানবতার সেবায়। লুকমান মির্জার সার্বিক অর্থায়নে অ্যাডভোকেট কাউসার আহমদ ও জিল্লুর রহমানের সহযোগিতায় দীর্ঘ 17 বছর পর জেল থেকে মুক্তি পেলেন বিদ্যা ওয়াহিদ আলী। কারাগার থেকে মুক্তি করে বিদ্যা ওয়াহিদ আলীর পরিবারের কাছে তুলে দেন ওই সংস্থার নেতৃবৃন্দরা। আমি 18 সালে আমার একটা পারিবারিক একটা মামলা নিয়ে আমি জেলে যাই। জেলে যাওয়ার পরে আমার চাচার সাথে আমার পরিচয় হয়। চাচারে জিজ্ঞাসি চাচার বাড়ি কই, চাচা কইছে না আমার বাড়ির শোনা। তখন আমি আমারও 2 বছরের সাজা ছিল। তখন কইছি চাচা যদি আমি বাড়ি যাই তাইলে আপনারা সহযোগিতা করবো, যতটুক পারি অতটুক। তো আমারও চাচা কান্দিয়া বিন্দিয়া কইলা বাবারে পুত আমার তো আর কেউ নাই, আমার বাড়ি শোনান আমার তো ছেলে সন্তানও আসই না, আওয়া যাওয়া তো বড় কষ্ট, তুমি যদি আমারে একটু হেল্প করো আমায় একটা আসানিত পাই। তখন আমি চাচারে কইলাম চাচা আমার লাগি দোয়া করো, আল্লাহ যদি আমারে বা করেন তুমি বারোই যায়, আমি গিয়া যতটুক পারি চেষ্টা করবো। তখন আমি 2 মাস পরে বারোইছি। বারোইয়া আমি আইছি, আইয়া আমার মাথার ঢুকছে আমি দিয়ে চাচারে একটা কথা কইয়া আইছি, আমার তো চাচারে একটা সহযোগিতা করাও লাগবে। তখন আমি আমার অ্যাডভোকেট কাউসার সাহেবের সাথে যোগাযোগ করিয়া আমি সব কিছু কই। তখন আমারে অ্যাডভোকেট কাউসার সাহেব মানে পুরা নিশ্চয়তা দিলা, ঠিক আছে তুমি আমার বন্ধু মানুষ, আর কইছে একজন মানুষকে হেল্প করতে হয়, মানুষ তো মানুষও লাগিও, আমার যতটুক খাটনি কাটা লাগে আমি ততটুক খাটনি। তখন তাইনরে আমি কাগজ বাগজ তুলা অর্ডার দেই, তাইন হাইকোর্ট বারবার যাই, বারবার গিয়া ওখান ও কাগজ তখন ও কাগজ গিয়া তুলিয়া তাইন আমারে কইলাম যে আমি তো সব কাগজ তুলছি। তোলার পরে আমি কইলাম ভাইতে মামলাটা এখন স্টার্ট দোকা, আর বালা একজন উকিল দরুকা, খরচপাতি লাগে আপনি চিন্তা করেন না, যান আমি করবো, আর আপনিও সাহায্য করবা, গরিব মানুষ সে একটু আসান পাইব। কইলে আচ্ছা ঠিক আছে, আমার আমি স্টার্ট করলাম। তখন তাই এগুর ব্যাপারে খুব আগ্রহী হইয়া লাগার পরে বারবার তাই ডাকাত যান গিয়া কোনো এগুর মামলার কোনো সুরাহা পাইন না। আমি কইছি ভাই এগুর ফি চালাইন না যান, যেহেতু বন্ধু মানুষ তুমি আমার, আর আমি একজন মুরব্বীরে হেল্প করতাম। তখন তাই না মানে খুব গুরুত্ব দিয়া এগুরে নিশ্চয় নেওয়ার পরে তাই মামলাটা এলো তুলিয়া কইছেন মামলাটা এলে উঠছে, আল্লাহর রহমতে দেখি এগুলা কেত হয়। তখন তাহলে আমি জোড়ালো ভাবে কইলাম ভাই এগুত কোনো গাফলাতি করিও না, মুরব্বী মানুষ এবং খুব জ্বর। তখন তাই দিনের পর দিন রাতের পর রাত টাইনর ও কাজটা লইয়াও ব্যস্ত, মানুষের হেল্প করা লাগে। তাই আসলে অ্যাডভোকেট কিছু অ্যাডভোকেট আছে তারার সুনাম করতেও হয়, বুঝিনি। তো তাই যতটুকু খাটনি খার্চ হয়, আসলে তো আমরা তো পাবলিক, আমরা তো কিছু আইনের ব্যাপারে জানি না। তাই মানে এগুলোর ব্যাপারে এত কষ্ট করছেন, তানোর ঋণ আমরা সুদ করার মতো না, এত কষ্ট করছেন। তখন আইনি যত প্রক্রিয়া আছে তখন তাই কিতা করছেন। আজকে আমি আমার আসামিরে আমার কাছে পাইছি, আমার মুরব্বী চাচারে আমি আমার কাছে পাইছি অ্যাডভোকেট কাউসার সাহেবের মারফতে। আমি পাইয়া অত্যন্ত আনন্দিত এবং তাহানোর কাছে আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আজকে যে বিষয়টা আমি নিয়ে এখানে উপস্থিত হয়েছি, এটা আমি মনে করবো আমি আইনজীবী হিসেবে আমি সার্থক। এবং এখানে আমার বন্ধু লুকমান মির্জা পূর্বে একটি বক্তব্য দিয়েছেন। লুকমান মির্জা একটা মিথ্যা মামলায় জেলে ছিল, পরে আমি আমার তৎকালীন 2018 সালে আমি সমরজল করিম স্যারের চেম্বারের মাধ্যমে আমি 2018 সালে আমি ওকে জামিনে বের করে আনি জেল থেকে। পরে সে বের হয়ে এসে আমাকে একদিন ডেকে বলল যে
কাউসার ভাই, আপনার সাথে একটা কথা আছে, আমার তো একটা জরুরি বিষয়, আপনি আসতে হবে। আমি আসলাম, আসার পরে সে বিস্তারিত আমাকে বলল, এই যে আজকের যে আমাদের জেল থেকে মুক্তি পেয়েছেন ওয়াহেদ আলী চাচা, ওনার বিষয়ে বিস্তারিত বলল যে ভাই উনি তো আমাকে জেলখানায় খুব করজোরে অনুরোধ করেছেন যে বাবা আমি 14-15 বছর থেকে আমি জেলে, আমাকে সাহায্য করার মতো কেউ নাই। তো লুকমান মির্জা, আমি এটাই জানি সে অত্যন্ত দয়ালু মানুষ, সেরকম অনেকেরই অনেক উপকার করে, সে একজন বিশিষ্ট ব্যবসায়িক এবং আমাদের দলের সাথে সম্পৃক্ত আছে। তা আমি তাকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে, তাকে যদি মুক্তি করতে হয় তাহলে তো কাগজ লাগবে, সে 14-15 বছর থেকে জেলে, মামলার কাগজটা লাগবে। প্রথমে চাচার ছেলে কবির একটা কাগজ নিয়ে আসছিল, এটা মানে স্পষ্ট না, অস্পষ্ট। এটা ঢাকায় গিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করে আমি মামলাটা পাই নাই। পরবর্তীতে এইভাবে করোনা চলে আসে, অনেকটা সময় এভাবে চলে যায়। পরবর্তীতে আমি 2022 সালে আমি এই যে আমাদের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব সাবেক ডিএজি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ স্যারের শরণাপন্ন হই। আমার মামলাটা ছিল, আমি বলতেছি, উল্লেখ করতেছি, জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 8/5/1995, মানে 1995 সালে সুনামগঞ্জের এডিশনাল ডিস্ট্রিক্ট জজ কর্তৃক এডিশনাল সেশন অতিরিক্ত দায়রা জজ কর্তৃক এই রায়টা হয়। মামলা নাম্বার ছিল সেশন কেস নাম্বার 63/1992, arising out of সুনামগঞ্জ পুলিশ স্টেশন কেস নাম্বার 9 dated 21/03/1991. Corresponding the GR কেস নাম্বার ছিল 18/91 আন্ডার সেকশন 302/149 অফ পেনাল কোড, মানে 302 দ্বারায় ওনার উপরে মার্ডার কেসের একটা চার্জ ছিল। তো এই কেসে উনি 2006 সালের দিকে অ্যারেস্ট হয়ে, এই কেসে একটা রায় হয়ে যায়। রায় হওয়ার পরে তিনি 2006 সালে ওনাকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যায়। এই 2006 সাল থেকে উনি 2024 সালে এই আজকে পর্যন্ত জেলে ছিলেন। পরবর্তীতে আমি এই মামলাটা নিয়ে যখন আমি কাগজপত্র নিয়ে যখন আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র সুপ্রিম কোর্টের সাবেক ডিএজি ফরহাদ স্যারের এখানে যাই, তো স্যার আমাকে পরামর্শ দিলেন যে কাউসার এটা একটা পেপার বুক করতে হবে, আর এটা কাগজপত্র সম্পূর্ণ, এটা চার্জশিটের কপি টপি ছিল, এগুলো ফ্রেশ কপি আনতে হবে। আমরা যে কোনোভাবে এগুলো সংগ্রহ করি। আর ওনার ছেলে কবির প্রায় সময় আমার সাথে যোগাযোগ করতো। তো লুকমান মির্জা আমাকে বললো, ভাই এটাতে খরচপাতি, হাইকোর্টের যত খরচ আছে, কাগজ তোলা থেকে শুরু করে উকিল সাহেবের খরচ, আপনারা তো বুঝেন যে এটা, তারা তো জানেন যে এটা টাকা পয়সা কত কি পরিমাণ লাগে, সব খরচ উনি বহন করছে, লুকমান মির্জা টাকাটা বহন করছে। আর আমি বলছি যে বন্ধু হিসাবে, আর এমন একটা ব্যক্তির নাম বলছেন যে ব্যক্তিটা অসহায় অবস্থায় অনেক দিন যাবৎ 14 থেকে 15 বছর জেল কাটতেছে, তাকে ছুটানোর মতো কেউ নাই, অসহায় ব্যক্তির পাশে আমি দাঁড়াবো, কোনো সমস্যা নেই। তখন আমি আমার খরচে আমি ঢাকা গেছি। ঢাকা গিয়ে এমনও দিন গেছে, আমি স্যারের চেম্বারে 11টায় গেছি, 10টায় গেছি, স্যার দেখা গেছে কোর্টে হিয়ারিংয়ে আছেন, স্যার আসবেন 3টায়। আমি ঘোরাঘুরি করছি, 3টা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এইভাবে দীর্ঘ কয়েকদিন আসা যাওয়ার পরে স্যার মামলাটা ফাইলিং করলো, পেন্ডিং আপিল হিসেবে মামলাটা ফাইলিং হয়েছে। তো এটা ছিল ক্রিমিনাল আপিল নাম্বার 4525/2008, এটা পেন্ডিং আপিল হিসেবে ছিল। এটা কি চাচা আবার ফাইলিং করে নতুন করে শুনানি শুরু করেছেন। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এটা ছিল টোটালি 302, পেনাল কোডের 302/149, মানে হলো এটা একটা মার্ডার, টোটালি একটা মার্ডার। তখন আমার বিজ্ঞ আইনজীবী মহোদয়, আমার সিনিয়র আইনজীবী মহোদয় ফরহাদ স্যার যে বিষয়টা আনছেন এখানে, দ্য লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং দ্য অ্যাপিলেন্ট সাবমিট দ্যাট হি ডিড নট হ্যাভ এনি ইন্টেনশন টু কিল দ্য ভিকটিম, মানে উনি এটা এভাবে আনছেন যে তার কোনো ইন্টেনশন ছিল না ভিকটিমকে মারার জন্য। কি লিখছেন উনি যে মানে ইয়েটা দিছেন, বক্তব্যটা হাইকোর্টে উপস্থাপন করছেন অ্যাপিলেট ডিভিশনে, ইন এ হট alteration he gave only one sulfi blow on his back side to which he died unfortunately, মানে এটা সুলফি দিয়ে পিঠের মধ্যে আঘাত করায়, লোকটা আসলে মারার কোনো পরিকল্পনা ছিল না, সুলফি দিয়ে এমনি রাগারাগির মাথায় একটা আঘাত করছে, এই লোকটা মারা গেছে। তো উনি ইফ ইট ইজ অ্যাসিউমড দ্যাট victim died only for that injury,
which is also supported by the postmortem report. He candidly praised to convert the charge of the appellant from section 302 that under section 304. মানে আমার সিনিয়র এইটাই উত্থাপন করছেন যে ওনার মারার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, নট প্রি প্ল্যানিং। এটা মানে আকস্মিক একটা উত্তেজনাবশত ফিসিতে সুলফি দিয়ে একটা গায়ে দিচ্ছে পিঠের মধ্যে, সেই গায়ে আনফর্চুনেটলি মারা গেছে। মহামান্য হাইকোর্ট ডিভিশন ক্রিমিনাল অ্যাপিলেট জুরিসডিকশনে এটা উপস্থাপন করার পরে এটা মহামান্য অ্যাপিলেট কোর্ট এটাকে বিবেচনা করে সদয় বিবেচনায় এনে একটা রায় দিচ্ছেন কি, যেহেতু এটা ওনার কোনো পরিকল্পনা ছিল না, ইন্টেনশন ছিল না, তাইলে এটা উইথাউট ইন্টেনশন কোনো আঘাতে যদি কেউ মারা যায় এটা 302 হবে না, 304 ধারা, প্যানেল কোডে 304 ধারা হবে। তখন এই মামলাটা 304 ধারায় নিয়ে মহামান্য আদালত যেটা রায় দিয়েছেন, এই রায়ের কারণে যে রায়ে আজকে আমার চাচা এই যে উনি ওয়াহেদ আলী সাহেব আজকে যে রায়ে খালাস পেলেন, মুক্তি পেয়ে আসছেন, যে অ্যাকর্ডিংলি দ্য আপিল ইজ ডিসমিসড উইথ দ্য alteration of conviction of the accused appellant. Wahed Ali to section 304 part 1 of the penal code, and he is sentenced to imprisonment for the period already undergone. মানে যদি উনার চার্জটা 302 থেকে 304 আসে তাহলে উনি যে 17 বছর, আমরা মামলা চালাইছি আরো 2-3 বছর, এই যে 17 বছর উনি জেল কাটছেন, তাইলে উনার যে 304 যে অপরাধটা এটা অলরেডি উনি জেল খেটে ফেলছেন। এই অর্ডারটা যখন পাস হইল তখন এই কাগজটা সুপ্রিম কোর্ট থেকে আসতে যত সময় লাগলো ওই সময়ের ভিতরে আজকে আমরা প্রায় সময় প্রতি মাসে লুকমান মির্জা আমাকে প্রায় সময় বলতো, ভাই এটা দেখুন নাকি তো হয়েছে, আমার খুব চাপ দিত, কবির আমার সাথে রেগুলার যোগাযোগ করতো, তখন আমি প্রেশারে পড়ে ঢাকা গেলেই আমি মামলাটা নিয়ে যেতাম, যেটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। একজন বৃদ্ধ চাচাকে তার শেষ বয়সে মানে আরো কয়টা দিন যেন পৃথিবীতে বেঁচে থাকতে পারেন এই উদ্দেশ্যে, মানে এই মুক্তভাবে বেঁচে থাকতে পারেন এই উদ্দেশ্য নিয়ে যাতে আমরা ওনাকে ছাড়িয়ে আনতে পারি, এই উদ্দেশ্যটা আমাদের সফল হয়েছে। শুধু একমাত্র মহামান্য আদালতেরও বিবেচনা ছিল, তবে উনি আজকে মুক্তি পেয়েছেন। এতে উনি অ্যাপিলেট ডিভিশন রিলিজড forthwith he is not wanted in connection with any other criminal case. লাস্টে বলছে উনি যদি অন্য কোনো ক্রিমিনাল কেসে সংযুক্ত না থাকেন তাহলে ওনাকে মুক্তি দেওয়া হোক। আজকে ওনাকে মুক্তি দেওয়া হয়েছে। আর আমরা অত্যন্ত আনন্দিত যে এই কেসটা নিয়ে লুকমান মির্জা, আমি, আমার জিল্লুর রহমান সহ কবির যারা সহযোগিতা করছেন, আসলে এটাই আমরা এটা পড়ি যে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। আমি আইনজীবী হিসেবে যতটুকু পরিশ্রম করেছি, তারা টাকা পয়সা দিয়ে, তারা আমাকে টাকা দেয় না, হাইকোর্টে যথেষ্ট টাকা খরচ করেছে, আর আমি আমার শ্রম দিছি। আমি যতটুকুই আমি গর্ববোধ করতে বলতে পারি, আনন্দিত যে আজকে তাদের টাকা পয়সা এবং একান্তিক সহযোগিতায় আজকে একজন বৃদ্ধ চাচা, আপনার বয়স কত হবে? 80 হবে ওনার বয়স। আজকে উনি মুক্তি পাইছেন। আল্লাহ যতদিনে ওনাকে হায়াত দিয়ে থাকেন, আজকের পর থেকে উনি পরিবারের সাথে বসবাস করতে পারবেন এই বয়সে এসে। নাইলে আজকে এই উদ্যোগটা না নিলে ওনার বাকি জীবন, যাবজ্জীবন লাইফ ইমপ্রিজনমেন্ট ছিল, বাকি জীবন হয়তো বা জেলেই কাটাতে হতো। আজকে উনি ছাড়া পেয়ে জেল থেকে আমাদের মাঝে আসছেন, আমরা এখান থেকে ওনাকে বিদায় দিব। যিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমাদের মানবাধিকারের সাথে দীর্ঘদিন থেকে কাজ করছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট শ্রমিক নেতা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যার সম্পর্ক। উনি 2004 সালে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। যখন আওয়ামী লীগ সরকারের দুঃসময় ছিল তখন উনি আওয়ামী লীগ সরকারের দুঃসময়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। উনি একজন মানবিক ব্যক্তি, যিনি করোনার সময়ে অনেক অসহায় মানুষকে ত্রাণ বিতরণ করেছেন এবং অনেক সাহায্য করেছেন, এগুলো মিডিয়ায় আসে নাই। আজ তিনি যে উপকার করেছেন একজন বৃদ্ধ চাচার, তিনি 2018 সালে উনার একটা জায়গার মামলায় জেলে গিয়েছিলেন, সেখানে তিনি কিছুদিন ছিলেন। ওই চাচা উনার সাথে কথা হয়, উনি জানতে পারেন যে উনার কেউ নাই বিদায় উনি জেল থেকে বেরিয়ে এসেই উনি আমাদের সাথে কথা বললেন এবং চাচাকে বের করার জন্য অক্লান্ত পরিশ্রম করলেন।
আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট কাউসার আহমেদ, আমাদের এই মির্জা ভাইয়ের বন্ধু, উনি আসলেন, উনাকে বিস্তারিত বলে উনাকে দায়িত্ব দিলেন। এভরিথিং যা যা চাচাকে আনতে সবটুকু উনি দিয়ে গেলেন এবং জেলার সাহেবের সাথেও গিয়ে সাক্ষাৎ করলেন। আমি বলবো আজকে এই আমাদের চাচা দীর্ঘ 17 বছর জেল কেটে এসেছেন, উনার বিয়ের যুগেরও বেশি সময় জেলের অন্ধকারেই ছিলেন, আজ ইনি মুক্ত হয়েছেন। আমি বলবো এই সমাজকে আমাদের মির্জা ভাইয়ের মতো আপনারাও এগিয়ে আসুন। অনেক মানুষ অনেক জায়গায় এভাবেই অসহায়ের মতো অন্ধকারে গড়ে দিন রাত তাদের যাচ্ছে, তাদের কেউ নেই। আপনারা এরকম খুঁজে খুঁজে যদি আপনারা এই মানুষগুলাদেরকে আলোর পথ দেখান, তাহলে এক সময় আপনারাও আলোর পথে ফিরে আসবেন। আমি আজকে চাচার দীর্ঘায়ু হায়াত এবং আমাদের লুকমান মির্জা ভাই আজকে যিনি যে কাজটি করেছেন, এটা এক হৃদয় বিদারক একটি কাজ, যে কাজটি এই সমাজ এবং এই সমাজের সবাই যেন এরকম কাজ করে। এবং আমি সর্বোপরি বলবো আমাদের লুকমান মির্জা ভাই, আমাদের মানবতার ফেরিওয়ালা প্রিয় ভাইকে যেন মহান রাব্বুল আলামিন দীর্ঘায়ু হায়াত দান করেন এবং আমার চাচা দীর্ঘ 17 বছর পর জেল থেকে বেরিয়েছেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের মঙ্গল কামনা করে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা বালাটা করুকা ফলাই দেয়, আল্লাহ রাহুকা বাবা আছে সবাই মিলে আমি কৃতজ্ঞতা ওনাদের কাছে, সবার কাছে আমার কৃতজ্ঞতা। কারণ হচ্ছে কি আমার বাসা নাই যে আমি কি করি না করি।